আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা গতদিন আলোচনা করছিলাম ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় প্রেষণা, মোটিভেশন। এটার আমরা 3টি লেকচারে শেষ করার পরিকল্পনা ছিল আমাদের। তো অলরেডি দুটো আলোচনা হয়ে গিয়েছে। আজকে আমরা তৃতীয় লেকচার আলোচনা করতে যাচ্ছি। আজকে আলোচনা করব এক্স ও ওয়াই তত্ত্ব। এর সাথে মাসলো চাহিদা সূচক তত্ত্বটিও আজকে রিভিশন হবে। এরপরে আর ছোট ছোট দুটো প্রশ্ন আছে, টপিক আছে, সেগুলো আমরা দেখব। আকিব সুলতান সুলতান অর্ণব, বলো প্রেষণা কাকে বলে? প্রেষণা আকিব সুলতান বলতে পারবে? না হলো জি স্যার, কোন প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য কর্মীদের কাজে অনুপ্রেরণা এবং উৎসাহিত করার প্রচেষ্টাকে বলা হয় প্রেষণা। আচ্ছা, আহনাব আবিদ, আহনাব আবিদ, মাসলোর পুরো নাম কি? মাসলোর পুরো নাম কি? আহনাব আবিদ, দেখছো যখন পড়াশোনা ধরি তখন আবার হচ্ছে উত্তর দেয় না। ওকে, রাফিদ শেখ বলো। জি স্যার। মাসলোর পুরো নাম কি? স্যার আব্রাহাম মাসলো। আব্রাহাম হ্যারল্ড মাসলো। মাসলো। আব্রাহাম এইচ মাসলো, ওনার সংক্ষিপ্ত নাম হচ্ছে এইচ মাসলো, মানে আব্রাহাম হ্যারল্ড মাসলো। তিনি চাহিদা সোপান তত্ত্বের উদ্ভাবক বা প্রবক্তা। মানুষের চাহিদাকে কয়টি সোপানে ভাগ করেছেন বা কয়টি শ্রেণীতে ভাগ করেছেন? রাফিদ শেখ, জি স্যার। কয়টি স্তরে ভাগ করেছেন? পাঁচটি। পাঁচটি। পাঁচটির নাম বলো তো দেখি, ঝটপট ঝটপট বলো। জৈবিক চাহিদা, মনে পড়তেছেন। জৈবিক চাহিদা, নিরাপত্তার চাহিদা, সামাজিক চাহিদা, বলবো। আত্মতৃপ্তির চাহিদা, আত্মপ্রতিষ্ঠার চাহিদা। প্রতিষ্ঠা চাহিদা। হ্যাঁ, মুহতাসিম ইয়েস স্যার। বলো দেখি, চাহিদা সোপান তত্ত্বটি বলো তো দেখি, কয়টি স্তর রয়েছে এবং কি কি? পাঁচটি স্তর রয়েছে: জৈবিক ও দৈহিক চাহিদা, 2 নিরাপত্তার চাহিদা, 3 সামাজিক চাহিদা, 4 আত্মতৃপ্তির চাহিদা, 5 আত্মপ্রতিষ্ঠার চাহিদা। আত্মপ্রতিষ্ঠার চাহিদা। মৃত্যুর পরেও টিকে থাকবার চাহিদা, মৃত্যুর পরেও জনসাধারণের কাছে বেঁচে থাকার চাহিদা, এটা কোন স্তরে চাহিদা? আত্মপ্রতিষ্ঠা চাহিদা। আত্মপ্রতিষ্ঠার চাহিদা, তাই না? আচ্ছা, ফ্যামিলির নিরাপত্তা, তারপর হচ্ছে স্থায়ী চাকরি, চাকরির হারানোর ভয় থেকে ভয় মুক্তি, এগুলো কোন স্তরের, কোন ধরনের চাহিদা? নিরাপত্তার চাহিদা। নিরাপত্তা চাহিদা। নিরাপত্তার চাহিদা। রাফিদ শেখ বলো। রাফিদ শেখ জি স্যার। বলো দেখি, বন্ধুদের সাথে মিশতে চাওয়া, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাওয়া, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার চাহিদা, এগুলো কোন ধরনের চাহিদা? কে পারবে, কে পারবে? সামাজিক চাহিদা। সামাজিক চাহিদা। তারপরে হচ্ছে যে সামির, সামির বলো। সামির, জি স্যার, বলুন স্যার। উপাদান তত্ত্বের প্রবক্তা কে? স্যার এটা আমি জানি না স্যার, গত ক্লাসে ছিলাম না তো স্যার। কে পারবে, কে পারবে? উপাদান তত্ত্বের প্রবক্তা কে? স্যার ফ্রেডারিক হার্জবার্গ। ফ্রেডারিক হার্টসবার্গ। উপাদান তত্ত্বের প্রবক্তা হচ্ছে ফ্রেডারিক হার্টসবার্গ। উপাদান মানে হচ্ছে যে এই উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে হাসান জামিল? হাসান জামিল, কয় ভাগে ভাগ করা হয়েছে? আহনাফ আবিদ, রাফিদ শেখ? জি স্যার, 2 ভাগে। কি কি বাবা, কি কি? স্যার অসন্তুষ্টি আর হলো সন্তুষ্টি। রক্ষণাবেক্ষণমূলক উপাদান, রক্ষণাবেক্ষণমূলক উপাদান আর প্রেষণামূলক উপাদান। হ্যাঁ, এটা বলতে হবে, রক্ষণাবেক্ষণমূলক উপাদান আর একটা প্রেষণামূলক উপাদান। আচ্ছা, তাহলে আজকে আমরা আলোচনা করব
ডগলাস ম্যাকগ্রেগর এর এক্স ও ওয়াই তত্ত্ব, প্রেষণা উৎপাদনশীলতার মধ্যে সম্পর্ক, প্রেষণা মনোবলের মধ্যে সম্পর্ক, এবং এই মাস্লো চাহিদা সোপান তত্ত্ব পার্ট 2 এর ঘ নম্বর সম্পর্কে আরো ব্যাখ্যা আজকে দেব, মানে ওই ব্যাখ্যাটুকু আজকে রিপিট করব। প্রথমে আসো যে আমরা যেহেতু অধ্যায়টি আলোচনা করছি প্রেষণা, তাহলে প্রেষণা নিয়ে একটু জানি যে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে কর্মীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার কাজকে প্রেষণা বলে। কারণ কি, কেন আমরা উৎসাহিত অনুপ্রাণিত করব? যেহেতু মানবীয় যে উপকরণ অর্থাৎ শ্রমিক কর্মচারী তারা যদি গুরুত্ব পায়, তাদেরকে যদি আমরা গুরুত্ব দেই, তাদেরকে যদি উৎসাহিত অনুপ্রাণিত করতে পারি, তাদেরকে স্বেচ্ছাপ্রণোদিত করতে পারি, তাহলে প্রতিষ্ঠানের অন্য যে সকল উপকরণ রয়েছে সেই উপকরণগুলো অটোমেটিক ভাবে খুব ভালোভাবে ব্যবহৃত হবে। তো আমরা এই শ্রমিক কর্মচারীদেরকে আমরা যে দক্ষতা ও যোগ্যতা রয়েছে তার সবটুকু দিয়ে প্রতিষ্ঠানের জন্য তারা উৎপাদন কাজে মনোনিবেশ করতে পারে, এই জন্য আমরা শ্রমিকদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করব। অনেক সময় কাজ করতে করতে এর একঘেয়েমি হয়ে পড়ে, ওদের অনেক অভাব অভিযোগ দাঁড়ায়, অনেক চাহিদা বেড়ে যায়। সুতরাং এই চাহিদা অভাব অভিযোগ গুলো যদি আমরা নিষ্পত্তি করতে পারি, তাহলে ওরা নিশ্চিন্তে কাজ করতে পারবে, তারা সন্তুষ্ট হবে, প্রতিষ্ঠানের প্রতি ডেডিকেটেড পারবে, এই জন্যই ডেডিকেশন বাড়বে। এই জন্যই আমরা তাদেরকে কি করব, উৎসাহিত এবং অনুপ্রাণিত করব। তো প্রশ্ন হলো প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কর্ম দক্ষতার পূর্ণ ব্যবহারের লক্ষ্যে অনুপ্রাণিত, উৎসাহিত, প্ররোচিত করার প্রক্রিয়া। অর্থাৎ একজন শ্রমিক কর্মচারী যতটুকু দক্ষতা রয়েছে সেই দক্ষতার সম্পূর্ণটুকু আমি প্রতিষ্ঠানের ক্ষেত্রে তার ব্যবহার চাই। তো সেই জন্য আমরা তাদেরকে অনুপ্রাণিত, উৎসাহিত, প্ররোচিত করব। কিভাবে করব? তারা তাদের অভাব অভিযোগ যা তা পূরণ করতে পারলেই প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীরা উৎসাহিত, অনুপ্রাণিত হবে। এরপর আসলে দেখি আজকের আলোচনা করব ডগলাস ম্যাকগ্রেগর এর এক্স ও ওয়াই তত্ত্ব। এক্স ও ওয়াই তত্ত্ব সবাই খেয়াল করো। ডগলাস ম্যাকগ্রেগর, আমি কিছু লিখি দিই, আমি মুখে মুখে বলবো, তোমরা একটু শুনবে। ডগলাস ম্যাকগ্রেগর উনি হচ্ছে শ্রমিক কর্মচারীদের অর্থাৎ মানব সম্পদ যাদেরকে আমরা বলি তাদের গতি প্রকৃতি এবং মনের ইচ্ছা, মনের প্রকৃতিটা কেমন সেগুলোকে তিনি দুটি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে নেতিবাচক ধারণা, নেতিবাচক দিক উপস্থাপন করেছেন, আর একটা ইতিবাচক দিক উপস্থাপন করেছেন। এখান থেকে বরাবরই প্রশ্ন হয়ে থাকে, প্রশ্ন হয় দুটি জায়গা থেকে খুব বেশি, একটা হচ্ছে মাস্লো চাহিদা সোপান তত্ত্ব থেকে, আর একটা হচ্ছে ডগলাস ম্যাকগ্রেগর এর এক্স ওয়াই তত্ত্ব থেকে। মাস্লোর চাহিদা সোপান তত্ত্ব থেকে এবং ডগলাস ম্যাকগ্রেগর এর এক্স ওয়াই তত্ত্ব থেকে, এই দুই জায়গা থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে। সুতরাং এটি খুব ভালো করে তোমাকে বুঝতে হবে। দেখো, এক্স তে ক্রস, আমরা যদি বলি এক্স তে কি হয় বলতে দেখি, ক্রস দেওয়া হয়েছে না, এক্সটা দেখতে ক্রস, মানে হচ্ছে যে মানুষের যে আচরণগুলোকে কেমন আচরণ তার নেতিবাচক দিকগুলো এখানে উপস্থাপন করা হয়েছে যা অগ্রহণযোগ্য, এই জন্য বলা হচ্ছে যে এক্স তত্ত্ব, ক্রস ক্রস। আর ওয়াইতে হচ্ছে ইয়েস, হ্যাঁ, ইতিবাচক দিক। ওয়াইতে কি হয় বলতে কি, ইয়েস বা হ্যাঁ, হ্যাঁ, ইতিবাচক ধারণা লক্ষণীয়। অর্থাৎ শ্রমিকদেরকে সব সময় ইতিবাচক দিকটা বা তাদেরকে গুরুত্ব দিয়ে তাদের প্রশংসা করা হয়েছে, তাদেরকে মানে হচ্ছে যে প্রশংসার উচ্চ শিখরে হচ্ছে আরোহণ করানো হয়েছে। তো এক্স তত্ত্বে বলা হয় যে তিনি বিশ্লেষণ করে দেখেছেন যে প্রতিষ্ঠানে যে সকল শ্রমিক কর্মচারী রয়েছে, হ্যাঁ, তো এই শ্রমিক কর্মচারীরা মানে উনি বলেছেন যে শ্রমিক কর্মচারীরা সুযোগ পেলেই কাজে ফাঁকি দেয়, সুযোগ পেলেই কাজে ফাঁকি দিবে। এদেরকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয় বা নির্দেশনা দেওয়া হয়, এরা সেই নির্দেশনা হচ্ছে সবসময় সঠিকভাবে পালন করতে চায় না। তারপরে উনি বলেছেন যে এদেরকে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে যেহেতু এরা প্রতিষ্ঠানে কাজে ফাঁকি দেয়, তাই এদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে চাইলে এদেরকে ভয়ভীতি প্রদর্শন করতে হবে। কি করতে হবে বলো? ভয়ভীতি প্রদর্শন করতে হবে। যদি এরা কাজ করতে না চায় তাহলে ভয়ভীতি দেখানোর পাশাপাশি প্রয়োজনে এদের উপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। শ্রমিকদের মধ্যে খুব বেশি হচ্ছে চাহিদা নেই, তাই খুব বেশি চাহিদা নেই, তাই অল্প একটু কাজ করে এরা বাড়তি কোনো কাজ করতে চায় না। এদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই, নতুন কিছু তথ্য, নতুন কিছু এদের দ্বারা সম্ভব নয়। ঠিক আছে?
এরা এদের মধ্যে চাহিদা নেই বলে এরা বাড়তি কোনো কাজ করতে চায় না, নতুন 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 কাজ করতে চায় না, ঝুঁকি নিতে চায় না, ইত্যাদি বিষয়গুলো এক্স তথ্যে উপস্থাপন করা হয়েছে। তার মানে আমরা কি দেখলাম, যে শ্রমিকদের যত নেতিবাচক দিকগুলো রয়েছে সেগুলো উপস্থাপন করা হয়েছে। শ্রমিকদের মধ্যে নেতিবাচক দিকগুলো কি? যে শ্রমিকরা অযোগ্য, অদক্ষ, শ্রমিকরা অযোগ্য অদক্ষ, এরা প্রতিষ্ঠানের কাজ ফাঁকি দেয়, নির্দেশনা মেনে চলে না, সুযোগ পেলেই ফাঁকি দেয়। সুতরাং এই সকল শ্রমিকদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে চাইলে শ্রমিকদেরকে ভয়ভীতি প্রদর্শন করতে হবে, প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো এটি হচ্ছে ডগলাস ম্যাকগ্রেগর, তিনি তার জরিপ থেকে এগুলো দেখেছেন। তা এটা দুটো সেন্সের ক্ষেত্রে দেখা যায়। এক হলো প্রতিষ্ঠানে অনেক শ্রমিকই থাকে যারা হচ্ছে কাজে ফাঁকি দেয়, যাদের বেশি বাড়তি কোনো চাহিদা থাকে না, নিজের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই, ইত্যাদি বিষয়গুলো। আর কোন ধরনের নেতা এই ধরনের তথ্য প্রয়োগ করেন? যেহেতু একজন নেতাই কি করেন? নির্দেশনা, প্রেষণা সমানুশোধন করেন। সুতরাং নেতাই তো এই ধরনের প্রেষণা দিবেন। তো সাধারণত স্বৈরতান্ত্রিক নেতা যিনি আছেন, স্বৈরতান্ত্রিক যিনি নেতা আছেন, তিনি সাধারণত এই ধরনের নেতৃত্ব বা প্রয়োগ করেন আর এই ধরনের প্রেষণা দিয়ে থাকেন। শ্রমিকদেরকে সবসময় ভয়ভীতি প্রদর্শন করেন, বাজে কথা বলেন, কটু কথা বলেন, শাস্তি দেন, ওদেরকে অযোগ্য মনে করেন স্বৈরতান্ত্রিক নেতা। এখন আসো দেখি বিশ্বের কোন প্রতিষ্ঠানই এক্স তত্ত্ব বা আমাদের স্বৈরতান্ত্রিক নেতৃত্ব গ্রহণযোগ্য নয়। তারপর হচ্ছে ওয়াই তত্ত্বে বলা হয়েছে, ওয়াইতে হচ্ছে ইয়েস মানে হ্যাঁ, মানে ইতিবাচক ধারণা এখানে পোষণ করা হয়েছে। কার সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করা হয়েছে? প্রতিষ্ঠানে যে সকল শ্রমিক কর্মচারী কাজ করে, প্রতিষ্ঠানে যে সকল শ্রমিক কর্মচারী কাজ করে তাদের সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করা হয়েছে। বলা হয়েছে যে শ্রমিকরা কাজে ফাঁকি দেয় না, শ্রমিকরা কাজে ফাঁকি দেয় না। যদি শ্রমিকদেরকে সুযোগ দেয়া হয় তাহলে অনেক শ্রমিক আছে তারা কাজকে খেলাধুলা, যেমন শ্রমিক মানুষজন আগ্রহ পোষণ করে, খেলাধুলা করতে যেমন স্বাচ্ছন্দ্য বোধ করে, তেমনি কাজ করতে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে। তোমরা কি আমার কথা বুঝতেছো? জি স্যার। জি স্যার। সামির, জি মোহতাসিম, আকিব সুলতান, আহনাব, হ্যাঁ সবাই একটু বুঝে নাও, এখানেই তোমার পড়া শেষ হবে। এটার ওয়াই তত্ত্বে বলা হয় শ্রমিকরা কাজে ফাঁকি দেয় না। যদি তারা সুযোগ পায়, ওরকম পরিবেশ পায়, তাহলে শ্রমিকরা, একজন মানুষ যেমন খেলাধুলায় যেভাবে আগ্রহ পোষণ করে সেইভাবেই ওরা কাজের প্রতি আগ্রহ পোষণ করবে। অর্থাৎ কাজকে ওরা খেলাধুলার মতোই মনে করে। অর্থাৎ খেলাধুলার মতো মানে যেন তেন ভাবে কাজ করে সেটা নয়। খেলাধুলা করতে যেমন আগ্রহ পোষণ, মানুষ খুব আগ্রহী থাকে, তেমনি হচ্ছে এরা কাজ করতে আগ্রহ বোধ করে। যদি ওদেরকে সুযোগ দেয়া হয় সিদ্ধান্ত গ্রহণের, তাহলে ওরা অনেক সময় অনেক ভালো ভালো সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তারপর হচ্ছে এদেরকে যদি একটু প্রশংসা করা হয়, এরা অল্পতেই, অল্প প্রশংসায় অনেক বেশি কাজ করতে আগ্রহ পোষণ করে। ঠিক আছে তো? এদের শ্রমিকদেরকে সুযোগ দিলেই এরা হচ্ছে অনেক সৃজনশীল প্রতিভার বহিঃপ্রকাশ ঘটাতে পারে। এই যে বলতে দেখি, এইগুলো কি সবগুলো ইতিবাচক না নেতিবাচক দিক একজন শ্রমিক কর্মচারীর? ইতিবাচক। সবগুলো হচ্ছে ইতিবাচক দিক। অর্থাৎ শ্রমিকদেরকে আমরা সুযোগ দিলেই শ্রমিকরা কাজকে খেলাধুলার মতোই কাজ করে যাবে। তারপর হচ্ছে এরা এরা বাড়তি চাহিদা পোষণ করবে। তারপর হচ্ছে যে এদের মধ্যে সৃজনশীল প্রতিভা কাজ করবে। এদের সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ দিলে, অর্থাৎ বিকেন্দ্রীকরণের নীতি প্রয়োগ করলে এরা অনেক ভালো ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। ঠিক আছে? এদেরকে যদি আমরা একটু প্রশংসা করি তাহলেই এরা প্রতিষ্ঠানের জন্য অনেক বেশি ডেডিকেটেড হবে। তো এই যে এক্স এবং ওয়াই তত্ত্ব, একটা হচ্ছে নেতিবাচক আর একটা হচ্ছে ইতিবাচক, একটা ক্রস, একটা হচ্ছে ইয়েস। জাস্ট খেয়াল করবে, এক্স তে হচ্ছে ক্রস, মানে হচ্ছে যে নেতিবাচক দিকগুলো উপস্থাপন করা হয়, আর ওয়াই তে হচ্ছে ইয়েস, ইতিবাচক দিকগুলো পোষণ করা হয়। যেখানে শ্রমিকদেরকে একটু প্রশংসা করলেই শ্রমিকরা অনেক বেশি কাজ করতে আগ্রহ পোষণ করে। কি ঠিক আছে তো? তাহলে এক্স তত্ত্বে পানিশমেন্ট দেওয়া হয় আর ওয়াই তত্ত্বে অ্যাওয়ার্ড দেওয়া হয়, পুরস্কার করা হয়। এক্স তত্ত্বে শ্রমিকরা কাজে ফাঁকি দেয়, ওয়াই তত্ত্বে শ্রমিকরা কাজকে ফাঁকি দেয় না, বরং খেলাধুলার মতোই মনে করে। এক্স তত্ত্বে হচ্ছে হলো
ওই শ্রমিকদেরকে মনে করা হয় ওদের কোনো বাড়তি চাহিদা নেই, তাই ওরা কাজ করতে আগ্রহ, বেশ বাড়তি কোনো কাজ করতে চায় না। ওয়াই তত্ত্বে মনে করা হয় যে শ্রমিকদের চাহিদা অনেক, সুযোগ করে যদি দেওয়া হয় তাহলে তারা প্রয়োজনের অতিরিক্ত কাজ করে ফেলে। এই যে এক্স তত্ত্ব ওয়াই তত্ত্ব, এই ডগলাস ম্যাকগ্রেগর এই তত্ত্বগুলো উপস্থাপন করেছেন। আমরা যদি বলি যে হচ্ছে এক্স তত্ত্ব কোন নেতা অনুসরণ করে থাকেন, এক্স তত্ত্ব কোন নেতা অনুসরণ করে থাকেন? স্বৈরতান্ত্রিক নেতা। স্বৈরতান্ত্রিক নেতা। আর ওয়াই তত্ত্ব কোন নেতা অনুসরণ করে থাকেন? হ্যাঁ বলো, কোন নেতা? গণতান্ত্রিক। রাইট, হ্যাঁ, গণতান্ত্রিক নেতা অনুসরণ করে থাকেন। তোমাদের কাছে কি ক্লিয়ার এটা? ক্লিয়ার হয়েছে? ডগলাস ম্যাকগ্রেগর এর থিওরি এক্স এবং থিওরি ওয়াই। আমি কিন্তু আবার বলতেছি, মাস্লোর চাহিদা সমান তত্ত্ব এবং ডগলাস ম্যাকগ্রেগর এর থিওরি এক্স এবং ওয়াই তত্ত্ব থেকে বরাবরই প্রশ্ন হয়ে থাকে। প্রেষণা দানের উপায়, আর্থিক এবং অনার্থিক, এই জায়গা থেকে প্রশ্ন হয়ে থাকে। এই ৩-৪টা জায়গা থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে, আর বাকিগুলো থেকে খুব কম সময় প্রশ্ন হয়েছে, সুতরাং সেগুলো তোমাকে পড়তে হবে যদি আসে। পরে আরেকটি প্রশ্ন দেখো, প্রেষণা ও উৎপাদনশীলতার মধ্যে সম্পর্ক, এটি আমি ব্যাখ্যাটা করি নাই, আমি মুখে মুখে বলছি যে প্রেষণা শ্রমিকদেরকে উৎসাহিত ও অনুপ্রাণিত করে। আমরা দেখেছিলাম P = M × A + K, পারফরমেন্স = মোটিভেশন × A + K, মানে এবিলিটি প্লাস নলেজ। অর্থাৎ একজন শ্রমিক কর্মচারীর যে কাজ করার সামর্থ্য এবং জ্ঞান রয়েছে, এই কাজ করার সামর্থ্য এবং জ্ঞান অর্থাৎ দক্ষতাটুকুকে, সামর্থ্য এবং জ্ঞান এটার নাম হচ্ছে দক্ষতা, এই দক্ষতাটুকুকে যদি আমরা যেমন প্রেষণা দেব, অর্থাৎ তাদেরকে যেভাবে মোটিভেট করব, শ্রমিকরা আউটপুট কিন্তু ওরকম দিবে, শ্রমিকদের মধ্যে আউটপুট কিন্তু ওরকম আসবে। তো একজন শ্রমিক বা শ্রমিক কর্মচারীদেরকে যখন উৎসাহিত অনুপ্রাণিত করা হয়, তখন ওরা ওদের অভাবগুলো মোচন হয়, তখন ওরা মনে করে যেহেতু আমার প্রতি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ দায়িত্ব পালন করছে, যে আমার অভাব অভিযোগগুলো পূরণ করছে, আমার দায়িত্ব হচ্ছে প্রতিষ্ঠানের যে সকল চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া গুলো ফিল আপ করা। তো প্রতিষ্ঠানের চাওয়া পাওয়া কি? ওই ব্যক্তি বা ব্যক্তিদেরকে যে কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, সেই কাজটুকু করার জন্য ওই শ্রমিক কর্মচারীদের যত দক্ষতা রয়েছে, যোগ্যতা রয়েছে, তার সবটুকু প্রয়োগ করে উৎপাদনের আলটিমেট উৎপাদন করা। তো যখন শ্রমিকদেরকে অল্প প্রেষণা দেওয়া হবে, তখন অন্যান্য উপকরণগুলো আর হচ্ছে যথাযথ ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পাবে। যখন প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পাবে, দেখো যে শ্রমিকদেরকে হচ্ছে উৎপাদনশীলতা মানে কি? ইনপুট এবং আউটপুট এবং ইনপুটের অনুপাত। তো আউটপুট বেশি হচ্ছে, ইনপুট আগের মতোই আছে। শ্রমিকরা নিয়োগ দেওয়া হয়েছে, একজন শ্রমিককে প্রেষণা দেওয়ার আগে, একজন শ্রমিককে প্রেষণা দেওয়ার আগে হচ্ছে তাকে 10,000 টাকা বেতন দেওয়া হতো, প্রেষণা দেওয়ার পরেও 10,000 টাকা বেতন দেওয়া হয়। প্রেষণা দেওয়ার আগে তার ঘন্টায় 8টা উৎপাদন করতো, কিন্তু প্রেষণা দেওয়ার পরে ঘন্টায় 16টা উৎপাদন করছে। তার মানে কি? ঘন্টায় 16টা উৎপাদন করছে, আগে ঘন্টায় 8টা উৎপাদন করতো। তার মানে কি এখানে উৎপাদন বেড়েছে না? শ্রমিক এই একই শ্রমিক বেড়েছে স্যার। বেড়েছে। তাহলে জি, স্যার। উৎপাদন যদি বেড়ে যায়, দেখো একজন শ্রমিক আউটপুট হচ্ছে 8 ভাগ একজন শ্রমিকের শ্রম, আর আউটপুট হচ্ছে 16 ভাগ একজন শ্রমিকের শ্রম। একই সময় একই বেতনে একজন শ্রমিক আগে ঘন্টায় 8টা উৎপাদন করতো, এখন 16টা উৎপাদন করে। তাহলে ঘন্টায় 8টা উৎপাদন করলে উৎপাদনশীলতা যা ছিল, ঘন্টায় 16টা উৎপাদন করার বিনিময়ে উৎপাদনশীলতা বাড়বে কি কমবে? বাড়বে স্যার। বাড়বে। তাহলে আমরা বলতে চাচ্ছি যে শ্রমিকদেরকে আমরা প্রেষণা দিব, যদি প্রেষণা দেওয়া হয়, ওরা ওদের সবটুকু দক্ষতা যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটাবে তাদের উৎপাদনের মাধ্যমে। যখন উৎপাদন বৃদ্ধি পাবে, আলটিমেটলি উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রেষণার সাথে উৎপাদনশীলতার সম্পর্ক অত্যন্ত ধনাত্মক সম্পর্ক, ইতিবাচক সম্পর্ক। যদি প্রেষণা দেওয়া হয়, উৎপাদন বাড়বে, আলটিমেটলি উৎপাদনশীলতা বাড়বে। আর যদি প্রেষণা দেওয়া না হয়, তা আস্তে আস্তে উৎপাদন কমবে, উৎপাদনশীলতাও আস্তে আস্তে কমবে। ঠিক আছে? তো এখন আসলে দেখি প্রেষণা এবং মনোবলের মধ্যে সম্পর্ক। দেখো যে P = M × A + K, এ এবং কে, আমরা দেখলাম যে এবিলিটি এবং নলেজ আছে,
কিন্তু শ্রমিক কর্মচারীদের কাজ করার আগ্রহ নেই, অর্থাৎ শ্রমিকরা যত দক্ষই হোক না কেন, যদি কাজ করার মতো মানসিকতা একজন শ্রমিক কর্মচারীর না থাকে, তার দ্বারা কিন্তু ভালো আউটপুট পাওয়া সম্ভব নয়। এই জন্য বলা হচ্ছে যে কর্মীদের কাজে উৎসাহিত অনুপ্রাণিত করে স্বেচ্ছা প্রণোদিত করার কাজকে প্রেষণা বলে। অর্থাৎ শ্রমিকরা আমি এমন ভাবে প্রেষণা দিব যাতে শ্রমিকরা স্বেচ্ছা প্রণোদিত হয়, অর্থাৎ নিজে থেকেই কাজ করতে আগ্রহ পোষণ করে। মনোবল হলো মানসিক শক্তি সংশ্লিষ্ট। মনোবল হলো মানসিক শক্তি সংশ্লিষ্ট। কর্মীদের মানসিক অবস্থা যদি প্রতিষ্ঠান ও কাজের প্রতি ইতিবাচক হয়, তবে কর্মী মনোবল উত্তম বিবেচিত হয়ে থাকে। কর্মী মনোবল উত্তম বিবেচিত হয়ে থাকে। প্রতিষ্ঠান কর্মীদের জন্য উত্তম প্রেষণার ব্যবস্থা করলে কর্মীদের কার্যসন্তুষ্টি বাড়ে, যা তাদের মনোবল বৃদ্ধি করে। তাই প্রেষণার সাথে কর্মী মনোবলের সরাসরি সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ শ্রমিক কর্মচারীদের মনোবল নেই, কিন্তু তাদের দক্ষতা যোগ্যতা রয়েছে। তাহলে এই দক্ষ যোগ্য শ্রমিক কর্মচারীদেরকে দিয়ে ম্যাক্সিমাম আউটপুট করতে চাইলে তাদেরকে প্রেষণা দিতে হবে। প্রেষণা যত দেয়া হবে ওদের মনোবল তত বৃদ্ধি পাবে। প্রেষণা যদি দেয়া না হয় মনোবল বৃদ্ধি পাবে না, কিন্তু যত দক্ষ যোগ্য কর্মী নিয়োগ করা হোক না কেন ওদের দ্বারা ভালো আউটপুট পাওয়া সম্ভব নয়। এই জন্য বলা হচ্ছে প্রেষণা এবং মনোবলের মধ্যে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আসো দেখি আমাদের মাসলোর চাহিদা সোপান তত্ত্ব। আব্রাহাম হ্যারোল্ড মাসলো বলেছেন যে মানুষের চাহিদার একটি নির্দিষ্ট সীমা আছে। মানুষের চাহিদার একটি নির্দিষ্ট সীমা আছে। তো মানুষের চাহিদার শুরু থেকে শেষ পর্যন্ত যে চাহিদাগুলো তৈরি হয়, এই চাহিদাগুলোকে তিনি 5টি স্তরে বা সিঁড়িতে ভাগ করেছেন। যেমন নিচতলা থেকে দুই তলায় উঠতে চাইলে যতগুলো সিঁড়ি ভাঙতে হয়, যেভাবে স্তরে স্তরে উঠতে হয়, এই স্তরগুলোই আসলে এই স্তরে তিনি 5টি স্তর ভাগ করেছেন। প্রথম স্তর হচ্ছে জৈবিক চাহিদা বা দৈহিক চাহিদা। জৈবিক চাহিদা কাকে বলে? যে এটি মানুষের প্রথম এবং প্রধান চাহিদা, প্রথম এবং প্রাথমিক প্রধান চাহিদা, মৌলিক চাহিদা। এই চাহিদাগুলোর কোন চাহিদা বলে? মাস্লো জৈবিক চাহিদা কাকে বলে? যে চাহিদাগুলো বেঁচে থাকার জন্য প্রয়োজন, বেঁচে থাকার জন্য। তো বেঁচে থাকার জন্য তিনি বলেছেন মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই উপকরণগুলো হচ্ছে আমাদের জৈবিক চাহিদার মধ্যে পড়ে। অর্থাৎ একজন মানুষ বেঁচে থাকতে চাইলে তাকে এই 4টি উপকরণ অবশ্যই প্রয়োজন। তারপর হচ্ছে যখন জৈবিক চাহিদা অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার চাহিদাগুলো তার ফুলফিল হবে, তখনই তার কাছে তখন আর গুরুত্বপূর্ণ হবে, তখন গুরুত্বপূর্ণ কোনটি হবে? নিরাপত্তার চাহিদা। অর্থাৎ কিসের নিরাপত্তা? তার চাকরির নিরাপত্তা, তার নিজের নিরাপত্তা, তার পরিবারের নিরাপত্তা। এখন কিভাবে এগুলো ফিল আপ হবে? যখন যে প্রতিষ্ঠানে চাকরি করবে, যদি সে প্রতিষ্ঠান থেকে তার চাকরি স্থায়ী করে দেওয়া হয়, অথবা চাকরি ঝুঁকিপূর্ণ কাজ, সেক্ষেত্রে বীমার ব্যবস্থা করে দেওয়া হয়। তারপর হচ্ছে পরিবারের জন্য আর্থিক নিশ্চয়তা প্রদান করা হয়, ঝুঁকিপূর্ণ কাজ করতে না দেয়া হয়, তখনই সে একটি নিরাপত্তা বোধ করবে, নিরাপত্তা অনুভব করবে। যখন এই ব্যক্তির নিরাপত্তার এই চাহিদাগুলো ফিল আপ হবে, অর্থাৎ চাকরির নিরাপত্তা পাইলো, বেতনের নিরাপত্তা পাইলো, নিজের নিরাপত্তা অথবা পরিবারের নিরাপত্তা হিসেবে পাইলো, তখন মানে সে চিন্তা করবে যে আমি যদি মরে যাই তাহলে আমার পরিবারের কি হবে, আমি কাজ করতে করতে যদি আমার শারীরিক কোনো অঙ্গহানি ঘটে তাহলে আমার কি হবে, আমার পরিবারের কি হবে। এই যে বিষয়গুলো যখন এগুলো তার মধ্যে একটা থিঙ্কিং হয়ে দাঁড়ায়, ঠিক আছে, চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তো এই জায়গা থেকে যদি একটি প্রতিষ্ঠান অথবা সে নিজে এগুলো থেকে মুক্তি পেতে পারে, তাহলে তার কাছে আরেকটি চাহিদা ধরা দিবে, যে সে চাইবে আমার এখন টাকা হয়েছে, আমার নিরাপত্তা হয়েছে, আমি এখন 3 বেলা খেতে পারছি, সুতরাং আমি এখন বন্ধুদের সাথে মিশতে চাই, আমার সমাজের সাথে মিশতে চাই, সমাজে অংশগ্রহণ করতে চাই, সহযোগী ব্যক্তিদের সাথে আমার একটা যোগাযোগ স্থাপিত হবে। এই ধরনের অভাবগুলো তার মধ্যে কাজ করে। অর্থাৎ কারো জন্মদিনে আমাকে ইনভাইট করো, তার বিয়ের অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিক, সমাজের কোনো উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করার জন্য আমাকে দাওয়াত দিক, অংশগ্রহণ করার, ইত্যাদি বিষয়গুলো তার মধ্যে কাজ করে। অর্থাৎ সে সমাজে অংশগ্রহণ করতে চায়। তাহলে এই চাহিদাগুলো হচ্ছে তার সোশ্যাল নিডস, মানে সামাজিক চাহিদা।
বুঝতে পারছো কি তোমরা? জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপরে হচ্ছে আত্মতৃপ্তির চাহিদা। দেখো, একটা হচ্ছে আত্মপ্রতিষ্ঠা আর একটা হচ্ছে আত্মতৃপ্তি। এগুলো কিন্তু ধাপ। আত্মতৃপ্তি মানে চতুর্থ চাহিদা তার। আত্মতৃপ্তির চাহিদা কি? এবার সে দেখলো যে তার খাদ্য বস্ত্র বাসস্থানের কোনো সমস্যা নেই, তার নিরাপত্তার ব্যবস্থা আছে, সমাজের মানুষদের সাথে সে মিশতে পারছে, সমাজের প্রত্যেকটি ফাংশনে সে অংশগ্রহণ করতে পারছে। এখন চাচ্ছে যে আমি একটু ভালোভাবে বেঁচে থাকতে চাই, জীবনযাত্রার মান উন্নত হবে। আগে ফ্যান ছিল, এখন এসি লাগাচ্ছি। আগে টিনের ঘর ছিল, এখন বিল্ডিং মানে হচ্ছে ওই যে পাকা বাড়ি তৈরি করেছি। আমার বাড়িটা অন্য সকল বাড়ি থেকে একটু ভিন্ন হবে, তাই না? আমি যে গাড়িতে চড়ছি সেই গাড়িটি অন্য সকল গাড়ি থেকে অনেক দামি। আমি একটি দামি ঘড়ি পরছি, সবাই ঘড়ি পরে কিন্তু আমার ঘড়িটি অত্যন্ত দামি। আমি একটি দামি শার্ট পরছি, সবাই শার্ট প্যান্ট পরে, আমি শার্ট প্যান্টের পাশাপাশি কোটটাইও পরছি, তাই না? এই যে তারপর হচ্ছে যে সে অ্যাসিস্ট্যান্ট যে প্রতিষ্ঠানে চাকরি করে সেই প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে যাওয়ার ইচ্ছা, যে প্রতিষ্ঠানে চাকরি করছে সেই প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ পদে যাওয়ার ইচ্ছা। সেই প্রতিষ্ঠান, যেমন ধরো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আছে, হেডমাস্টার, ভাইস প্রিন্সিপাল আছে, তাহলে প্রিন্সিপাল হওয়ার, প্রিন্সিপালের পরে তো আর কোনো পদ নেই, আছে? বলো দেখো ওই প্রতিষ্ঠানের, একটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রিন্সিপালের পরে আর কোনো পদ নেই। তাহলে আমরা বলতে চাচ্ছি যে এই চাহিদাগুলো হচ্ছে আমাদের আত্মতৃপ্তি চাহিদা। যে চাহিদাগুলো পূরণ হলে ওই ব্যক্তির একটি নিজের তৃপ্ত হবে সে, ঠিক আছে, স্যাটিসফাইড হবে। এই চাহিদাগুলো হচ্ছে আত্মতৃপ্তি চাহিদা। যে চাহিদাগুলো পূরণ হলে সমাজের উপকার হবে না, কিন্তু সে নিজে তৃপ্তি পাবে। ক্লিয়ার তোমাদের কাছে? ক্লিয়ার তোমাদের কাছে? ইয়েস স্যার। আচ্ছা, জি স্যার। আকিব সুলতান। আচ্ছা, এরপর আসলে দেখি আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এবার তার মনের মধ্যে যেটা চাওয়া পাওয়া ছিল সেগুলো হয়েছে, সে এখন খুশি, আত্মতৃপ্তি সহকারে ঘুরছে। এখন চাচ্ছে, মানুষ তো আর চিরজীবী মানে চিরকাল বেঁচে থাকবে না, তাই না? মানুষকে মরতেই হবে, একটা সময় তাকে মরতেই হবে। সে চায় যে সমাজে আমি এমন কিছু করে যেতে চাই যে কাজগুলো করে গেলে সমাজ উপকৃত হবে, যে উপকারগুলো সমাজের প্রত্যেকটি মানুষ হচ্ছে ভোগ করবে, এবং আমি চিরকাল তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবো। এই যে মৃত্যুর পরেও স্মরণীয় বরণীয় হয়ে থাকবার জন্য একজন ব্যক্তি সমাজের কল্যাণের জন্য যে কাজগুলো করে থাকেন সেগুলোই হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। একটা সময় এসে মানুষের আর অর্থের প্রয়োজন হয় না, মানুষের অর্থের প্রয়োজন হয় না। তখন সে কি করে? সামাজিক ব্যবসা করে থাকে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসা চালু করে দিয়েছেন, বিশ্বের বিভিন্ন জায়গায় করে দিয়েছেন, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। ডক্টর ইউনূস যদি মারাও যান, মানে যখন মারা যাবেন, তারপরেও তো ওই গ্রামীণ ব্যাংক বললেই তো ডক্টর ইউনূসের কথা আসবে, নাকি? বলো তো দেখি, ডক্টর ইউনূসের কথা আসবে কিনা? ইয়েস স্যার। আসবে। তারপরে ব্র্যাক ব্যাংকের আসবে স্যার। প্রতিষ্ঠাতা কে? স্যার ফজলে হাসান আবেদ। তো উনি মারা গিয়েছেন, আমরা কি ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা কার নাম বলবো? বলো তো দেখি, কে প্রতিষ্ঠা করে গিয়েছেন? স্যার ফজলে স্যার হাসান। ফজলে হাসান আবেদ। তার নামটি, ব্র্যাক ব্যাংক যতদিন থাকবে এর সাথে কত হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে, এবং এখান থেকে কত মানুষ উপকার পাচ্ছে, তাই না? তাহলে যখনই এই প্রতিষ্ঠান কোনো উপকার করবে, অথবা এখান থেকে যারা উপকার ভোগ করবে, এটার সাথে সংশ্লিষ্ট যারা, তারা সবাই স্যার ফজলে হাসান আবেদকে মনে রাখবে। এই যে এর জন্য কি হতে চায়? জননেতা হতে চায়, সমাজে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে, রাস্তাঘাট নির্মাণ করে দিতে চায়, কালভার্ট নির্মাণ করে দেয়। এগুলো সারা জীবন একজন মানুষকে স্মরণ করে রাখে, মৃত্যুর পরেও তাকে স্মরণ করিয়ে রাখে। এগুলো হচ্ছে মাসলোর আত্মপ্রতিষ্ঠা চাহিদা বা পঞ্চম চাহিদা। তাহলে এখন যদি এখান থেকে প্রশ্ন করা হয়, প্রথম চাহিদা কি? বলতে দেখি, প্রথম চাহিদা কি মাস্টার? প্রথম স্যার জৈবিক চাহিদা। দ্বিতীয় চাহিদা কি? নিরাপত্তার চাহিদা। নিরাপত্তার চাহিদা। তৃতীয় চাহিদা? সামাজিক চাহিদা। সামাজিক চাহিদা। চতুর্থ চাহিদা? আত্মতৃপ্তির চাহিদা। আত্মতৃপ্তি চাহিদা। আর পঞ্চম চাহিদা? আত্মপ্রতিষ্ঠার চাহিদা। রাইট, পঞ্চম স্তর এটি। এরপর থেকে ক্লেটন, জি। এল্ডার, ফার।
মাস্লোর চাহিদা সোপান উনি বলছেন যে একটি চাহিদা পূরণ হলেই কেবল পরের চাহিদাটাও মুখ্য হয়ে দাঁড়ায়, কিন্তু এটি একটি এই জায়গাটাতে একটু ভুল, মানে হচ্ছে যে অনেক সমালোচনা করেছেন, অনেকেই বলেছেন যে মাস্লোর চাহিদা সোপান অনেক গুরুত্ব বহন করলেও সমালোচনার ঊর্ধ্বে নয়। কেমন সমালোচনা? মানুষের প্রথম, দ্বিতীয়, তৃতীয় একসাথেই চাহিদা দেখা দিতে পারে, অথবা দ্বিতীয় চাহিদার বাদ দিয়ে তৃতীয় চাহিদার আবির্ভাব হতে পারে। মানুষ এক দিনের বেলা খেতে না পারলেও একটা মোবাইল সে ব্যবহার করতে চায়, তাই না? বলতে দেখি, ঠিক কিনা বলতে দেখি? মানুষ একটা ল্যাপটপ কিনতে জি, চায়, জি একটা স্যার। মোবাইল কিনতে চায়, জি, স্যার। বাড়ির ভিতরে কি থাকে থাক, একটা ভালো মোটরসাইকেলে চড়তে চায়। তার মানে এই চাহিদাগুলো হচ্ছে আমাদের আত্মতৃপ্তির চাহিদা, জি, নিজের তৃপ্তি জি। হবে। আচ্ছা, এরপর আসলে দেখি এই 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 সমস্যাগুলো, এই সমস্যাগুলোকে উত্তরণ করার জন্য ওই সময়ের সমসাময়িক একজন হচ্ছে স্কলার, তিনি হচ্ছে ক্লেটন এল্ডার পার। উনি একটি তথ্য উপস্থাপন করেছেন, অর্থাৎ ওই 5টি সোপানকে তিনি 3টি স্তরে ভাগ করেছেন, 3টি ভাগে ভাগ করেছেন। ই আর জি নাম দিয়েছেন ই আর জি। ইতে কি হয়? এক্সিস্টেন্স, আর তে রিলেটেডনেস, জিতে হচ্ছে গ্রথ। তোমার প্রশ্ন হবে ইআরজি থিওরি কে দিয়েছেন, আর তে কি হয়, ইতে কি হয়, জিতে কি হয়? ক্লিয়ার তোমাদের কাছে? কারো কোনো প্রশ্ন আছে? Yes, sir. নো জি, স্যার। না। না, No, sir. যদি না থাকে তাহলে একটা এখন কোশ্চেন বলো। ছিল হ্যাঁ বলো। স্যার, এই যে এক্স তত্ত্ব আর ওয়াই তত্ত্ব, এটা কি শ্রমিক আর নেতা দুইজনের ক্ষেত্রেই প্রযোজ্য? শ্রমিক, হ্যাঁ, দুটোর ক্ষেত্রেই। তবে এখানে এক্স তত্ত্ব ওয়াই তত্ত্ব শুধুমাত্র আমাদের শ্রমিকদের মনোভাব নির্ধারণ করা হয়েছে, বুঝতে পারছো কি? জি স্যার। হ্যাঁ, শ্রমিকদের মনোভাব নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ এখানে শ্রমিকদের কথা বলা হয়েছে, মালিক মানে তত্ত্বাবধায়কদের না, নেতাদের নয়। তোমার কি ক্লিয়ার তোমাদের কাছে? জি স্যার। জি, বুঝেছি স্যার। হ্যাঁ, তোমরা একটু দাঁড়াও, আমি একটু প্রেজেন্টটা নিয়ে নেই। আচ্ছা, তাহলে কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? বলো তো। কারো কোনো প্রশ্ন আছে কিনা? নো না স্যার। স্যার। নো স্যার। আচ্ছা, স্যার এক্স হলো স্যার পজিটিভ তথ্য আর ওয়াই হলো নেগেটিভ তথ্য, তাই তো? না 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 কর্মীদের ক্ষেত্রে কর্মীদের উপর একটা প্রভাবটা হলো নেগেটিভ, একটা হলো পজিটিভ। এক্স তে ক্রস নেগেটিভ। আমি একটু আগে কি তথ্য, মানে কি টেকনিক দেখাইলাম? এক্স তে ক্রস, অর্থাৎ এই তথ্য সবসময় নেগেটিভ তথ্য উপস্থাপন করবে। আর ওয়াই তে হচ্ছে ইয়েস। কিসের ইয়েস? শ্রমিকদের হচ্ছে ইতিবাচক দিকগুলো উপস্থাপন করা হয়েছে। বুঝতে পারছো কি আকিব সুলতান? জি স্যার। হ্যাঁ, ইয়েস ইয়েস, ওয়াই তে হচ্ছে ইয়েস, ইতিবাচক দিকগুলো উপস্থাপন করা হয়েছে। আর হচ্ছে এক্স তে হচ্ছে ক্রস, এইটা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ শ্রমিকদের এই আচরণগুলো গ্রহণযোগ্য নয়। এবং কি কি তাহলে আচরণগুলো গ্রহণযোগ্য নয়? নেতিবাচক দিকগুলো উপস্থাপন সেখানে করা হয়েছে। কার কোনো প্রশ্ন? No, sir. আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা বাসায় একটু দয়া করে পড়ো। হচ্ছে আমরা আমাদের সিলেবাস শেষ করছি, বাকি দায় দায়িত্ব তোমাদের। যারা ক্লাস করছো তারা নিশ্চয়ই এর বেনিফিট পাবা, মানে অনেক বেনিফিট পাবা। আর এইগুলো, এই যে আমি স্ক্রিনশট নিলাম বা ছবি নিলাম, এই ছবি কিন্তু তোমার এই গ্রুপে সংযুক্ত, মানে হচ্ছে ইয়া থাকবে, সংরক্ষিত থাকবে। সুতরাং একটা সময় আসবে যে কার অবস্থা কি দাঁড়াবে এবং তার অতীত রেকর্ড কি আছে। তো তোমরা নিশ্চয়ই ভুল করবে না, নিয়মিত ক্লাস করো। বাকি যারা করছে না তাদের ব্যাপারটা ভিন্ন, ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম স্যার। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম।